অসময়ে বৃষ্টি নামার সাথে সাথে মনটা কেমন জানি বিষাদময় হয়ে উঠেছে জিমিনের। অযাচিত মনে বারংবার একই প্রশ্ন উকি দিচ্ছে, তুই ঠিক আছে তো? জিমিন মনে মনে ভাবছে, মেয়েটাকে যে কেন একা রেখে আসতে গেলাম। জাঙ্কুক ভাইয়া আদৌ তের সাথে আছে নাকি তেকে রেখেই চলে গিয়েছে কে জানে। জিমিন যখন তেকে নিয়ে চিন্তায় মগ্ন, তখন হাতে 2 কাপ গরম দুধ চা নিয়ে হাজির হয় সুগা। সুগার জিমিন আপাতত সুগার ফ্ল্যাটেই আছে, তাই তো সুগার নিজ হাতে চা বানালো জিমিনের জন্য। হঠাৎ মনমরা হয়ে গেলে, কি ভাবছো? তের জন্য দুশ্চিন্তা হচ্ছে, এই বৃষ্টির মাঝে একা রেখে এলাম, কি জানি কি করছে। একা কোথায়, ভাই তো আছে। জাঙ্কুক ভাইয়ের মতো মানুষ কি তের জন্য বসে থাকবে? জিমিনের কথায় সুগা মনে মনে হাসে। জিমিন তো আর জানে না, তার বোনের শরীরটা ব্যক্তিগত হলেও আত্মাটা স্বয়ং জীবন জাঙ্কুকের। তুমি সবার জন্য কত ভাবো, সবার প্রতি তোমার কত দায়িত্ববোধ। আচ্ছা, আমার কথা কখনো ভাবনি কেন? কে বললো আপনার কথা ভাবিনি? ভাবি বলেই তো মাকে এতগুলো মিথ্যে কথা বলে বের হলাম, শুধু আপনাকে দেখবো বলে। তুমি শুধু আমার জিমিন, তোমার উপর শুধু আমার দখলদারি। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, কোনো দিন না। সুগার এমন কথায় জিমিন লজ্জা মাখা হাসিতে রাঙা হয়ে বলল, হ্যাঁ, আমি শুধু আপনার। আপনি আমার প্রথম ভালোবাসা, অনাকাঙ্ক্ষিত প্রেম। আপনার অতীত আপনাকে যতটুকু দুঃখ দিয়েছে, আমি চেষ্টা করব তার থেকে দ্বিগুণ ভালোবাসায় আপনাকে মুড়িয়ে দিতে। সুগা জিমিন নিজেদের প্রতিশ্রুতি দিতে দিতে কখন যে এতটা কাছাকাছি চলে এসেছে, সেটা তারা নিজেরাও টের পায়নি। সুগা হয়তোবা আজকে বেসামাল হয়ে পড়েছে, হৃদয়টা নিয়ন্ত্রণে নেই। অগাত্তই ঠোঁট দুটো এগিয়ে দিয়েছে জিমিনের ঠোঁটের পানে। তৎক্ষণাৎ সুগার ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে জিমিন না সুযোগ মাথা নাড়িয়ে বলল, এখন নয়, বিয়ের পরে, এটা অন্যায়। সুগা নিজের হুঁশে নেই। সুগা জিমিনের হাত সরিয়ে দিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, একটু একটু অন্যায় করলে কিচ্ছু হবে না ডিয়ার। জিমিন আর উপান্তর না পেয়ে সুগার চোখ থেকে হঠাৎ করে চশমাটা খুলে হাতে নিয়ে বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। বাবা, কি পাওয়ার! এটা কিন্তু মোটেও ঠিক হলো না জিমিন। কি ঠিক হলো না? চশমা ছাড়া কি আপনি পুরোপুরি কানা নাকি? দেখুন তো এখানে কয়টা আঙ্গুল? আমি এতটাও কম দেখি না জিমিন, 2 আঙ্গুল। সর্বনাশ, কি বলছেন আপনি? এখানে তো 3টে আঙ্গুল। সুগা নিজের চোখের দুর্বলতা এড়াতে একটু গলা খাকড়ি দিয়ে বলল, আরে আমি তো মস্করা করে বলছি, যাতে তুমি এন্টারটেইনড হও। বুঝলাম, কিন্তু আপনি কানা হলো আমার সমস্যা নেই, আমি আপনাকে ঠিক সামলে নেব। তুমি সারা জীবন থাকবে আমার সাথে। আপাতত বাসায় যাব, মাকে মিথ্যে বলে বেরিয়েছি, যেটা মা খুনাক্ষরে জানতে পারলে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা সত্যি করে বলো তো, তোমরা 2 বোন তোমার মাকে এত ভয় পাও কেন? কারণ মা অনেক বিচক্ষণ আর কঠিন প্রকৃতির মানুষ। মায়ের মতে মিথ্যে কথা বলার মতো জঘন্য অপরাধ আর কিচ্ছু নেই। মায়ের খুব বেশি আল্লাদি ভাব পছন্দ নয়, তাই তো ছোট থেকে আমি একটা ম্যাচিউর। তুই যা একটু ছেলে মানুষই করে, আমার দ্বারা তো তা কোনো দিনও হয়নি। জানেন, মাঝে মাঝে ইচ্ছে হয় যদি ছোটবেলার দিনগুলো ফিরে পেতাম, তাহলে এটা ওটা বায়না ধরতাম। কিন্তু আফসোস, কি মিটাবে আমার আবদার? জিমিনের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জিমিনকে টান মেরে সুগা নিচের বুকের উপর ফেলে দিয়ে বলল, আমি মেটাবো সব আবদার, একবার বলেই দেখো। হুট করে এত কাছাকাছি আসায় জিমিন ভরকালো। জিমিন সরতে চাইলেও সুগা বলে ওঠে, মাত্র 5 মিনিট, তারপর ছেড়ে দিচ্ছি। আই প্রমিস, এর বাইরে কিচ্ছু করব না। সুগার কথায় জিমিন আশ্বস্ত হয়ে শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে নিল পরম আবেশে। কোথায় গিয়েছিলে তোমরা? ফিরতে সন্ধ্যা হলো কেন? ইয়ে মা, বাজার করতে গিয়েছিলাম সুপার শপে। তোমাকে না বলে গেলাম অনেক কিছু কেনার আছে। মিথ্যে কেন বলছো? বাজার তো সেই কখন নিয়ে এসেছে সোবেন। এবারতে আগ বাড়িয়ে বলল, আসলে মা, আজকে না ব্ল্যাক ফ্রাইডে, তো সবকিছুতেই ডিসকাউন্ট, তাই আমরা 2 বোন একটু লেডিস কালেকশনে গিয়েছিলাম, ওই জন্যই দেরি হয়ে গেল। এত দেরি করে ফিরলে তা কিছু কেননি কেন? পছন্দ হয়নি মা। পছন্দ হয়নি নাকি টাকার জন্য কেনা হয়নি? তোমাদেরকে আমি খুব ভালো করে চিনি। মনে রেখো, জেকে গ্রুপের 30% শেয়ার আমার নামে। তোমাদের নামজন আঙ্কেল খুশি হয়ে আমাকে লিখে দিয়ে গেছেন, তাই তার মালিক তোমরাও। তাহলে কিসের এত টাকার চিন্তা তোমাদের? হুট করে প্রশ্ন করে বসে, মা বাকি 70% তাহলে কার? চুপ কর,
জিন সর্বদাই সুস্পষ্টবাদী, তাই তিনি একদম সোজাসাপটা উত্তর দিলেন জিয়ন জাংকুকের। অতঃপর মনে মনে বললেন, ছেলেটার আত্ম অহংকার অনেক বেশি, শুধুমাত্র আমি চেয়ারম্যান বলে কোম্পানির ধারে কাছেও আসে না। তবে আমিও দেখতে চাই ঠিক কতদিন এত বড় সাম্রাজ্য হাতছাড়া করে রাখতে পারে জিয়ন জাংকুক। তে শাওয়া নিয়ে চুল মুছতে মুছতে বেরোতেই পিলে চমকে উঠল। তে দেখলো জিমিন জাংকুকের দেওয়া 3 মোহরের সেই চেকের পাতা নিয়ে নাড়াচাড়া করছে। তৎক্ষণাৎ তে ছুটে গিয়ে জিমিনের হাত থেকে চেকের পাতাটা নিয়ে বলল, এটা দিয়ে তুই কি করছিস? তোর জামা কাপড় গোছাতে গিয়ে আলমারিতে পেলাম, জাংকুক ভাইয়ের নাম মনে হলো, উনি তোকে চেক কেন দিয়েছেন? আরে ভার্সিটির সেমিস্টার ফি দিয়েছিলেন, কিন্তু আমি বোকার মতো সেটা তুলে রেখেছি, জমা দিতে ভুলে গিয়েছিলাম। তের কথা জিমিনে কেন জানি বিশ্বাসযোগ্য মনে হলো না, কারণ চেকের অ্যামাউন্টটা বেশ বড়। জিমিন থেকে আবারও কিছু জিজ্ঞাসা করতে যাবে, তার আগে জিমিনের চোখ গেল তের গলার দিকে। তে, তোর গলায় কি হয়েছে? কি কামড় দিয়েছে? তৎক্ষণাৎ তে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলায় কালচে ছোপ ছোপ দাগ, যার আসল উৎস বিকেলের সেই বেসামাল অনুভূতি, জাংকুকের ঘোর লাগা চাহনি, আর তারপর হুট করে অনেকটা কাছে আসা। সবকিছু মনে পড়তেই তের কান দুটো গরম হয়ে উঠল। কি হলো? কিছু বল, কি করে ব্যথা পেয়েছিস? কি বলো আপা? তখন না অনেক বৃষ্টি হচ্ছিল, কোথা থেকে একটা বড়সড় পোকা উড়ে এসে কামড় বসিয়ে দিল, আমি টের পাইনি। এখন দেখছি এমন লাল বর্ণ হয়ে আছে। কি পোকা কামড়ালো বলতো? পাছে না আবার ইনফেকশন হয়ে যায়। আয় তো একটু মলম লাগিয়ে দেই। তে কিছুই বলল না, চুপচাপ বসে আছে আর দেখছে আপা তার স্বামীর প্রথম করা ভালোবাসার চিহ্নতে কি সুন্দর করে মলম লাগিয়ে দিচ্ছে। সকাল সকাল ভার্সিটিতে এসে যে গালের উপর এমন শক্তপোক্ত হাতের হামলা পড়বে সেটা বোধ হয় তে আশা করেনি। এই মুহূর্তে চর খাওয়া গালে হাত দিয়ে তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। রাগের তাপে জাংকুকের তীক্ষ্ণ জলটা শক্ত হয়ে আছে। ইচ্ছে তো করছে জাংকুকের তের আরেকটা গালও লাল করে দিতে, কিন্তু জাংকুক নিজেকে সংবরণ করে বলল, খবরদার, যদি আবারও এসব বোকামো করতে আসিস তাহলে অন্য গালটাতেও থাপড়িয়ে রক্ত জমাট বাঁধিয়ে দেব। কথা শেষ করে জাংকুক ক্লাসরুমে চলে গেল। এদিকে তে মনে মনে ভাবছে, আমি আসলে ওনার বউ তো, কবুল তো বলেছিলাম, রেজিস্ট্রি পেপারও সাইন করেছিলাম, তাহলে কি করে উনি ভরা ক্যাম্পাসে আমার গায়ে হাত তুলতে পারলেন? তে, তুমি ঠিক আছো? সব তোমার জন্য হয়েছে, বলেছিলাম উনি এত সহজ নয়, এসব লেটার পেটার দিতে গেলে উনি রেগে যাবে। আই এম সরি তে, তুমি তো ওনার বোন হও, তাই তোমাকে দিয়ে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু উনি যে সবার সামনে তোমাকে চড় মেরে বসতে পারে তা বুঝতে পারিনি, সরি। এখন তেরও মনে হচ্ছে তে বড্ড বোকামো করে ফেলেছে। আয়ু কম যায় না। যেদিন থেকে শুনেছে জাংকুক তার স্টেপ ব্রাদার, সেদিন থেকেই তেকে ননদানি ডাকতে শুরু করেছে। আজ আবার রঙিন খামে চিঠি লিখে তেকে দিয়ে জাংকুকের কাছে পাঠিয়েছে, আবার নিজে তেকে ঠেলে ঠুলে পাঠিয়েছে। তেও গতকাল জাংকুকের অমন নরম বিহেভিয়ার দেখে ভেবেছে একটা চিঠি তো ব্যাস, এখানেই সব শেষ। এই ভুলেরই শাস্তি পেয়েছে তে। মিসেস জেকে, ফোকাস অন দ্য ক্লাস। হুট করে ছোট একটা বাক্য দিয়ে আচমকা ক্লাসের মধ্যে বোমা ফাটালো জাংকুক। সবাই হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। সবাই ভেবেছিল তাদের জেকে স্যারের বেবি গার্ল হবে, কিন্তু এ তো স্বয়ং তার স্ত্রী। তার মানে সকলের ক্রাশ জেকে স্যার বিবাহিত। সবাই অবশ্য এই বিষয়টা সেবার বাস্কেটবল ম্যাচের সময় আন্দাজ করতে পেরেছিল। সত্যি করে বলো তে, এতদিন ধরে বোকা কেন বানালে আমাকে? আজকেও তো বলতে পারতে আমি তোমাকে বোকা বানাইনি, যা সত্যি তাই বলেছি। এতদিন বলে এসেছো জেকে স্যার তোমার ভাই, আর আজ জেকে স্যার নিজে তোমাকে মিসেস জেকে বলে সম্বোধন করলো। কোনটা সত্যি? দুটোই সত্যি। উনি আগে আমার স্টেপ ব্রাদার ছিলেন আর এখন স্বামী। আর ইউ কিডিং মি? স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়? নো, আই এম নট। আর কি করে স্বামী হয় সেটা তোমার জেকে স্যারকে গিয়ে প্রশ্ন করো। উনি আমাকে জোর করে বিয়ে করেছেন কিনা উনি ভালো বলতে পারবেন। আসছি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে তে বেরিয়ে যায় ক্যাম্পাস থেকে। তে এতদিন এই প্রশ্নটারই সম্মুখীন হওয়ার ভয় পাচ্ছিল, স্টেপ ব্রাদার কি করে স্বামী হয়। কিন্তু এখন তো তে চাইলেও এই সম্পর্কটা মুছে ফেলতে পারবে না, না পারবে এই সম্পর্কটা এড়িয়ে যেতে।
ভার্সিটি থেকে সেই যে ফিরেতে ঘুমিয়েছে। এখন সন্ধ্যা রাত, তাও তার ঘুম ভাঙেনি। হঠাৎ বালিশের পাশে থাকা জাঙ্কুকের দামি ফোনটা বেজে উঠল। তে ঘুমু ঘুমু চোখে ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো সেই চেনা পরিচিত হৃদয়ে শিহরণ জাগানো কণ্ঠস্বর। আমার ঘুম পড়ি, বারান্দায় এসো। হুট করেই জাঙ্কুকের এমন তুমি সম্বোধন শুনে তে মনে মনে বলল, আমি কি স্বপ্ন দেখছি নাকি? উনি তো কখনোই আমাকে এভাবে আদরে গলায় ডাকেন না, তাহলে আজ হঠাৎ? কিরে, বারান্দায় আয়, ডাকছি, কথা কানে যাচ্ছে না? পারবো না, সকালে আপনি আমাকে মেরেছেন, মনে নেই? গালটা এখনো জ্বলছে। মার খাবার মতো কাজ করলে আবারও মারবো, তারপর আবার আদর করব। এখন জলদি বারান্দায় আয়, তোকে দেখবো। যাবো না বললামই তো, একবার আয়, এসে দেখে যা, তোর জন্য সারপ্রাইজ আছে। সারপ্রাইজের কথা শুনে পেয়ার অপেক্ষা না করে বারান্দায় গিয়ে দাঁড়ায়। দেখলো আজ বাইক নয়, বরং জাঙ্কুক তার কালো মার্সিডিজ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের কোলে ঘাপটি মেরে বসে আছে ইয়ন্তান। ইয়ন্তানকে দেখা মাত্রই তে খুশিতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ইয়ন্তান, আসছি আসছি, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তে দৌড়ে নিচে চলে যায়। জাঙ্কুকের কোল থেকে ইয়ন্তানকে নিজের কোলে তুলে নিল। বাহ, আজ এত তাড়াতাড়ি বের হলে কি করে? মা আপা কেউ বাসায় নেই, হসপিটাল গিয়েছে, ফিরতে রাত হবে। আগামীকাল আমরা পাহাড়ে যাব সবাই মিলে। সানাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। কাল সকাল সকাল বাসায় ম্যানেজ করে বের হবি। কি সব বলছেন? মা জানলে মেরে ফেলবে। তাছাড়া আপনাদের মাঝে আমি কি করব? আমি বলেছি তাই যাবি। একদিন কি বলে ম্যানেজ করব আমি? পারবো না, আপনি বরং গিয়ে ঘুরে আসুন। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তের হাতটা শক্ত করে চেপে ধরে কর্কশ কণ্ঠে বলল, ওকে ফাইন, চল তাহলে। একে কোথায় যাব? যেহেতু তুই আমার বউ, সো তুই এখন থেকে আমার সাথেই থাকবি, দেখি কি আটকায়। শুনুন শুনুন না একটু, মা কেবলই একটু সুস্থ হয়েছে। এই মুহূর্তে মা এত বড় শক নিতে পারবেন না। সবকিছু জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এমন করবেন না প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব, তবু এমন পাগলামো করবেন না। ওকে ফাইন, কাঁদতে হবে না, জোর করব না তোকে, তবে কালকের কথা যাতে মাথায় থাকে। তে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে টেনে নিয়ে নিজের উরুর উপর বসিয়ে দিয়ে তের কাঁধে চিবুক ঠেকিয়ে বলল, এখনো রেগে আছিস আমার উপর? আমার রাগ দিয়ে কি কারো কিছু আসে যায় নাকি? আপনি তো আমাকে সারাক্ষণই মারেন। আদর করি না বুঝি? তে নিশ্চুপ। জাঙ্কুক তের গালে আলতো স্পর্শ করে বুঝতে পারে সেখানে এখনো জাঙ্কুকের হাতের ছাপ রয়ে গেছে। জাঙ্কুক তের গালে হাত বুলাতে বুলাতে বলল, তোর শরীরে আমার করা দাগগুলো মারাত্মক লাগে তে, তাই বলে এভাবে ব্যথা দেবেন? ভবিষ্যতে আরো বেশি ব্যথা দেব, অভ্যেস করে নি।